বিপিএলের সময় যখন কথা হচ্ছিল আমি বলছিলাম যে ফরেন কোটায় নিয়ে আসি এসে খেলে যাও। সাকিব এখনও বাংলাদেশ টিমে যে কোনো জায়গায় ফিট করার মতো, সেট করার জন্য এবং 2027 ওয়ার্ল্ড কাপ খেলার মতো অবশ্যই চিন্তাভাবনা থাকা উচিত। এই ঢাকা প্রিমিয়ার লিগের সময় তো তখন আসলে সাকিবের আসার কোনো চান্সই নেই, বাট সাকিবের সঙ্গে যে আমার বেসিক্যালি অ্যাটাচমেন্টটা শুরু হয়েছে ন্যাশনাল সিলেক্টর যখন ছিলাম তখন তার সঙ্গে ওই অ্যাটাচমেন্টটা, তো সেখান থেকেই ফান করে বলা যে আমি টিকিট পাঠিয়ে দিই, তুমি চলে আসো ঢাকা প্রিমিয়ার লিগ খেলা যাও, কোনো পেমেন্ট নেই, শুধু প্লেন ফেয়ার দিব। তো ওইভাবেই ফান করে বলা। ইভেন বিপিএলের সময় যখন কথা হচ্ছিল আমি বলছিলাম যে ফরেন কোটায় নিয়ে আসি এসে খেলে যাও। পরে সে জানে যে এটা সম্ভব নয় ওই মুহূর্তে, বাট এখন যদি বলি তাহলে কিন্তু সে এসে খেলেই ফেলবে। কিন্তু আমরা সবাই জানি যে আসলে কেন বা কী কারণে আসতে পারছে না, বাট আসলে নিশ্চিতভাবেই সাকিবকে শুধু আমি এখন বলছি, বাট আসলে যখন আসবে সব টিমই কিন্তু তাকে অফার করবেন নিজের টিমে নেওয়ার জন্য। সো যদি অপরচুনিটি আসে সাকিবকে নিজের টিমে বা আমার টিমে, তো অবশ্যই খেলানোর চিন্তা আমি করবো। আপনি তো দেখেছেন আসলে অনেক ক্রিকেটারকে দেখেছেন, ইভেন একটা বড় ব্যাচ যারা বিশ্বকাপ জিতেছে আপনার হাতেই তৈরি করবো, আপনারই সিলেক্ট করা, এটা আসলে না বলার কিছু নাই। সাকিব আল হাসান অনেক বড় ক্রিকেটার, তারা কি আসলে কোনোভাবে সাকিবের ওই প্রেজেন্সটা মিস করে কিনা, যে সাকিব থাকলে হয়তো আমরা আরেকটু অন্যভাবে ডেভেলপ হতে পারতাম বা ওই এক্সপিরিয়েন্সটা আমরা নিতে পারতাম? আপকামিং যে প্লেয়ারগুলো যারা ওই ব্যাচের 2020-এ, তারা রিসেন্টলি ন্যাশনাল টিমে বেশ অনেক 7-8 জন প্লেয়ার খেলছে। তারা যখন ঢুকেই কিন্তু সাকিব তামিমকে একসঙ্গে পেয়েছে, সাকিব তামিম, মুশফিক, রিয়াদ। সো তারা যখন এই 4 জনকে পেয়েছে তাদের কাছ থেকে নেওয়াটা শুরু করেছে। ঠিক নেওয়াটা শুরু করার পরপরই আবার তামিম অফ হয়ে গেল, সাকিব অফ হয়ে গেল, মুশফিক, রিয়াদ রিসেন্টলি অফ হয়ে গেল। সো তাদেরকে মিস করেছে। মানে হয় না যে একটা প্লেয়ারের সঙ্গে যদি লম্বা সময়, এই ধরনের বড় প্লেয়ারের সঙ্গে লম্বা সময় থাকা যায়, আরও বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায়। তারা যতটুকু পেয়েছে ততটুকুও কম না, বাট নিশ্চিতভাবে আরও বেশি সময় পেলে হয়তো আরেকটু ভালো হতো। বাট স্টিল আমার মনে হয় যে যারাই এখন খেলছে তারা কিন্তু সাকিব তামিমদের সঙ্গে রেগুলারই তাদের মানে অ্যাডভাইস পেয়ে থাকে। তামিমের সঙ্গে রেগুলার কমিউনিকেশন হয় প্লেয়ারদের, সাকিবের সঙ্গে হয়, মুশফিক, রিয়াদের সঙ্গে। সো ড্রেসিং রুমে থাকলে হয়তো তাদেরকে আরেকটু ক্লোজ ফিডব্যাক, মানে ইনস্ট্যান্ট কিছু ফিডব্যাক থাকে না যে এই মুহূর্তে এটা বললে ভালো, ওই বিষয়টা সাকিব যেভাবে বলবে, তামিম যেভাবে বলবে, হয়তো এই প্লেয়ারদের ওই বলার মানুষটার এখন একটা গ্যাপ রয়েছে। বাট আমি শিওর যে তাদেরকে মিস করলেও তারা কিন্তু সবসময় তাদেরকে অ্যাডভাইস করে এবং গাইড করার চেষ্টা করে। হানান ভাই, যদি আপনি এখন নির্বাচক থাকতেন এবং সব কিছু সাকিব অ্যাভেলেবেল আছেন, মনে করেন সব হিসেব নিকেশের পরে শুধুমাত্র আপনার সামনে আছে ওনার ফিটনেস এবং ওনার ফর্ম, আপনি কি ওনাকে 2027 বিশ্বকাপ খেলাতেন? আমাকে যদি এখনই বলেন, আমি তো আসলে ক্রিকেট বোর্ডেই জব করি কোচ হিসেবে, বাট যদি সিলেক্টর পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, টিমের যেই কম্বিনেশন এখন বাংলাদেশ টিমে রয়েছে ওয়ানডে ফরম্যাটে, এবং আপকামিং যে প্লেয়ারগুলো যারা রিপ্লেসমেন্টের চিন্তাভাবনা বা যে ওই পজিশনগুলো ফিট করার চিন্তা করা হচ্ছে, সেখান থেকে সাকিব এখনও ওইখানে টপ প্রায়োরিটিতে ফিট হয়। সো সেই ফিট জায়গাটা যদি হয় তাহলে সাকিবকে অবশ্যই আমরা মনে হয় 27 ওয়ার্ল্ড কাপে চিন্তা করতেই পারি। এবং সাকিবের ফিটনেসের যে কথাটা মানে অনেকেই বলে, আমি সবসময় একটা জিনিস বলি, ফিটনেসের যে বিষয়টা সেটা হলো ব্যাটিং ফিটনেস, বোলিং ফিটনেস। ব্যাটিং করার জন্য সাকিব ফিট কিনা, সাকিব কি 100 করার মতো ফিট আছে কিনা, সেটা যদি একটা বিসিএল ম্যাচ খেলে বা ন্যাশনাল লিগ ম্যাচ খেলে বা একটা ফরম্যাটের ম্যাচ খেলে, সেখানে ওয়ানডে ম্যাচে সে একটা 100 মেরে দিল, আপনি বলে দিতে পারেন সে ওয়ানডে ব্যাটিংয়ের জন্য ফিট 100 মারার জন্য। ঠিক একইভাবে 10 ওভার বোলিং সে করতে পারছে কিনা, সেটাই তার ফিটনেস। ওই রানিং টেস্ট নিয়ে বা ইয়ো টেস্ট বা ফিটনেস টেস্ট দিয়ে তাকে ফিট প্রমাণ করার কিছু নেই। কারণ এই ধরনের মোস্ট সিনিয়র প্লেয়ার যারা, তারা বেসিক্যালি ব্যাটিং বোলিং ফিটনেস সেটা আছে কিনা সেটাই কনসার্ন। সো সাকিব যথেষ্ট ফিট, এবং আমার মনে হয় যে সাকিব এখনও বাংলাদেশ টিমে যে কোনো জায়গায় ফিট করার মতো, সেট করার জন্য এবং 2027 ওয়ার্ল্ড কাপ খেলার মতো অবশ্যই চিন্তাভাবনা থাকা উচিত।